চেয়ারম্যান মহোদয়, ধন্যবাদ আমাকে বাজেট বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আমরা গতকাল থেকে 2025 এবং 2026 এই অর্থবর্ষে আমাদের ত্রিপুরা রাজ্যকে সার্বিকভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি পরিকল্পনা কি হবে তার একটা রূপরেখা আমরা গত 21 তারিখ আমাদের অর্থমন্ত্রী মাননীয় প্রণজিৎ সিংহ রায় মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে আমরা শুনেছিলাম, এবং গতকাল থেকে এই ব্যাপারে বিরোধী দলের যারা মাননীয় সদস্যরা রয়েছেন ওনাদের সেখান থেকে আমরা এই ব্যাপারে আলোচনা শুরু হতে দেখেছিলাম। আজকে আমরা যারা ট্রেজারি বেঞ্চের আমরাও এই আলোচনাতে অংশগ্রহণ করতে যাচ্ছি, এবং অনেকেই অলরেডি ওনাদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে এটাকে সাপোর্ট করে সমর্থন চেয়েছেন। আমিও আজকের আমার বক্তব্যের মধ্য দিয়ে মাননীয় অর্থমন্ত্রীর দ্বারা যে বাজেট ভাষণ সে ভাষণকে সাপোর্ট করার মধ্য দিয়ে আমার এই বাজেটটাকে আমার ব্যক্তিগত মূল্যায়নের মধ্য দিয়ে আমার ব্যক্তিগত যে অভিমত সেটা প্রকাশ করি। আমি 2018 ইংরেজি থেকে সামুনু বিধানসভাকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি জনগণের আশীর্বাদে, এবং এটা আমার দ্বিতীয় টার্মের দ্বিতীয় বছর। প্রত্যেকটা বছর আমাদের সরকার এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে তার যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে সামনে রেখে প্রত্যেকটা বছর আমাদেরকে একটা যুগোপযোগী এবং সুন্দর একটা বাজেট পেশ করতে আমি সাক্ষী প্রত্যেকটা বছর, এবং আজকে 7 বছর। এইবারের বাজেটে আমি দেখলাম যে অন্তত পক্ষে বয়সটা কম হলেও কয়েকটা টার্ম কিন্তু আমি বিগত বাম জমানার সরকার আমি দেখেছিলাম। তো বাম জমানার সরকারের সময়ে ওনাদের কাজের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমের সাথে যদি আমরা তুলনা করি আমাদের 7 বছরের সরকারকে, তাহলে আকাশ পাতাল, আমরা প্রচলিত ভাষায় বলি আকাশ পাতালের ফারাক যেমনি ঠিক তেমনি দিন এবং রাত্রির মধ্যে যে তফাৎ বা পার্থক্য সেই রকম পার্থক্য আমরা দেখতে পাই। কেন বলছি, আমি একটা কাহিনীর মধ্যে দিয়ে শুরু করবো। কাহিনী না, সত্য ঘটনা। আমাদের এখানে বামফ্রন্টের একজন লিডার ছিলেন, নাম বলবো না, উনি স্বর্গীয়। ওনার কাছে একজন সাধারণ যুবক চাকরি চাইতে গিয়েছিলেন, অর্থাৎ উনি চাকরি করার ইচ্ছুক। যাক, ধর্মে যেহেতু বিশ্বাস করেন না, স্বর্গে যান কিনা সেটা বলবো না, প্রচলিত অর্থে যেহেতু আমরা ইহলোক ত্যাগ করলে স্বর্গীয় বলি, সেই অর্থে আমি স্বর্গীয় বললাম। উনি স্বর্গে গিয়েছেন সেটা বলার জন্য না। যাই হোক, উনার কাছে গিয়ে সেই যুবকের বক্তব্য যে দাদু আমাকে একটা চাকরি দিন। উনার বক্তব্য আপনারা শুনে অবাক হয়ে যাবেন। এই পবিত্র বিধানসভায় বলছি এই কারণে, যাতে বাম জমানায় নেতৃত্বদের মানসিকতার পরিচয়টা যাতে এখানে লিপিবদ্ধ থাকে, তার কারণে বলছি। উনি বললেন, হরে কৃষ্ণ হরে রাম, টাকা ছাড়া হয় না কাজ। হরে কৃষ্ণ হরে রাম, টাকা ছাড়া হয় না কাম। অর্থাৎ টাকা না দিলে চাকরি পাওয়া যাবে না। কোন সময়ের কথা? বাম জমানার কথা। আজকে যুবকদের বেলায় আমাদের রাজ্যের যারা বেকার যুবক, ওনাদের পক্ষ হয়ে মায়া কান্না কানে নেবে। মায়া কান্না ত্রিপুরা রাজ্যবাসী দেখতে 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 অতিষ্ঠ। এই মায়া কান্না রাজ্যের মানুষ পজিটিভ দৃষ্টিতে আর নেন না, কাজেই সেটা আপনাদের বন্ধ করা দরকার। এই যে বললাম হরে কৃষ্ণ হরে রাম, টাকা ছাড়া হয় না কামের বিষয়, এই বিষয়টিকে আমরা যদি দেখি, বর্তমানে আমাদের সরকার ট্রান্সপারেন্সি পলিসি অ্যাডপ্ট করার মধ্য দিয়ে প্রত্যেক বেকার যুবক যুবতী যারা ট্যালেন্টেড, যাদের যোগ্যতা রয়েছে, সে বাম জমানায় নিজের আত্মীয় স্বজনদেরকে শুধুমাত্র সুযোগ পাইয়ে দেওয়ার সিস্টেমটাকে চিরতরে বিদায় দিয়ে আমাদের সরকার কি করছে, ট্যালেন্টটাকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে যোগ্য একটা সম্মান দিচ্ছে। এটাই পরিবর্তনের সরকার, এটাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার সরকারের
নমুনা এবং উদাহরণ, যেটা ওনারা কল্পনাই করতে পারেন। আজকে বড় বড় লেকচার দিতে পারেন, হ্যাঁ কথা বলতে জানেন, কথা বলবেন তা ঠিক, কিন্তু প্রকৃত অর্থে যদি মূল্যায়ন করা যায়, রাজ্যবাসী কিন্তু আপনাদেরকে মূল্যায়ন করছে, যার কারণে এখনো আপনারা দ্বিতীয়বারের জন্য বিরোধী দলে অর্থাৎ বিরোধীদের আসনে বসতে বাধ্য হয়েছে। কে করেছে? আপনাদের কর্মের ফল। গতকালকে বিরোধী দল নেতা বলছিলেন, না বিরোধী দল নেতা কে জানি বলছিলেন, কর্মের ফল ভোগ করতে হবে। সেই কর্মের কারণেই তো আপনারা এখানে বসে আছেন। কর্ম এমন একটা জিনিস, কর্মকে কেউ ফাঁকি দিতে পারে না। কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। আজকে আপনারা যে বিরোধী দলে আসনে বসে আছেন, এটা আপনাদের কর্মের ফল। বিগত 25-35 বছর যাবত যদি আপনারা যদি সুন্দর কাজ করে থাকতেন, মানুষদেরকে নির্যাতন করে না থাকতেন, অপব্যবহার না করতেন মানুষের সাথে, মানুষকে যদি যোগ্য সম্মান দিতেন, আজকে এই জায়গায় যেতে হয় না আপনাদেরকে। কি দম্ভ, কি অহংকার ছিল তৎকালীন সময়ে। আমার সামনে বিধানসভার শৈলেকটা সাব ডিভিশনাল হেডকোয়ার্টার আপনাদের অনেকেই গিয়েছেন। শৈলেকটা বাজারে জনজাতি মহিলা এসেছিলেন, ওনার খস্তের ফলন, সেই ক্ষেতের বিভিন্ন সবজি ফল বিক্রি করার জন্য শৈলেকটা বাজারে একজন তথাকথিত সিপিআইএম এর নেতা, বামফ্রন্টের নেতা, উনাকে লাথি মেরে, তখন বাচ্চা ছিল উনার পেটে, সেই বাচ্চা জন্ম হওয়ার পর অ্যাবনরমাল। এই যে পাপ, এই যে কর্ম, আপনাদের মুখের বক্তব্যে কর্মের কথা, কর্মের ফলের কথা মানায় না। এই যে সমস্ত বিষয়গুলো করেছিলেন আপনারা, আজকে তার কারণ। আর এখানে আমাদের বিরোধী দলের বেঞ্চে কম বয়সী কিছু আমার মতো কম বয়স বা আমার থেকে একটু কম হতে পারে, বেশিও হতে পারে, আমাদের মেম্বাররা আসেন। ওনাদের দেখে আমার মায়া হয়, করুণা হয়, দয়া হয়। আরে কি রাস্তাটা ওনারা ওই সিলেক্ট করলেন। হ্যাঁ, আমরা যে দলের হয়ে কাজ করছি, যে দল রাষ্ট্র সর্বোপরি চিন্তা ভাবনা শেখায়, আর ওনারা কি শেখান? পতাকার রং যদি পিকে হয়, রক্তে রাঙিয়ে নিও কমরে। সেই রক্তের রং দিয়ে ওনাদের পতাকার রং, এই পতাকার রং যদি ফিকে হয়ে যায়, অর্থাৎ মোড়া মোড়া হয়ে যায়, তাহলে লাল রক্তের রং দিয়ে হলেও যাতে সেই পতাকার রংটাকে আবার সেই অবিকল লাল লাল চকচক করা হয়। এই ধরনের আদর্শবাদী একটা দলের সাথে ওনারা জড়িত হয়েছে। আমার দয়া হয়, অনেকে আসেন আমাদের সমবয়সী, বর্তমান যুগে কাজ করতে চান, এই রাজ্যের জন্য কিছুটা করে দেখাতে চান, কিন্তু রাস্তাটা ওনাদের ভুল। আমি ওনাদেরকে অনুরোধ করব এবং স্বাগত জানাবো, আসুন একসাথে ত্রিপুরা রাজ্যকে গড়ে তুলি, একসাথে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের কাজ করে আমরা নিজের জীবনের মধ্যে একটা নজির রাখি, যে হ্যাঁ, যেতে যেতে যাতে বলতে পারি, হ্যাঁ আমার জীবিত অবস্থায় এই ত্রিপুরা রাজ্যের জন্য, এই ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য সুন্দর মন মানসিকতা নিয়ে একটা কাজ করেছিলাম, রাজ্যের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ হয়েছিল, আমি সেই সময় তাকে কাজে লাগিয়েছিলাম। এই চিন্তা ভাবনা নিয়ে যাতে আমরা কাজ করতে পারি। আর সেখানে থাকলে নেগেটিভ অর্থাৎ নাকারাত্মক চিন্তা ভাবনা ছাড়া কিছুই নেই। বদনাম, অপপ্রচার, দম্ভ, কাগজের বান্ডিল হাতে নিয়ে টেবিলে আশ্রয় ফেলার মতো দৃশ্য ছাড়া ওখানে কিছু দেখতে পাবেন না। এখানে আসুন, পজিটিভ মেন্টালিটির মধ্য দিয়ে রাজ্যকে উন্নত করার একটা সুযোগ পাবেন। এই বাজেট 2025 এবং 26 ইংরেজির অর্থবর্ষের যে বাজেট, আমার ব্যক্তিগত মূল্যায়নে এটা মানবিক বাজেট। মানবিক বাজেট এই কারণে, ওই যে ঘটনাটা শোনালাম, বিগত বাম জমানার সময় একটা জনজাতি রমণীকে, জনজাতি মহিলাকে, যার পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চাদারী মহিলাকে পেটে লাথি মারার মধ্য দিয়ে তার যে সন্তান, সেই সন্তানকে অ্যাবনরমাল হয়ে জন্ম করাতে যারা বাধ্য করেছিলেন, তাদের তুলনামূলকভাবে আমাদের যে সরকার চিন্তা ভাবনা করছে কি, এখানে মানসিক প্রতিবন্ধী যারা, চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পারসন, এখানে 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা মানবিক সরকারের প্রতিফলন, মানবিক সরকারের প্রমাণ, যে শুধুমাত্র আমরা যারা স্বাভাবিক অবস্থায়, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ নয় এবং মেন্টালি চ্যালেঞ্জ নয়, শুধুমাত্র তাদের জন্য চিন্তা ভাবনা করবে তা নয়, তারা যারা
প্রতিবন্ধী, যারা মানসিক প্রতিবন্ধী, তাদের জন্য যে সরকার চিন্তা ভাবনা করতে পারে, এর একটা প্রকৃত উদাহরণ আমাদের 2025 এবং 26 ইংরেজির অর্থবর্ষের যে বাজেট। কাজে এটা মানবিক একটা উদাহরণ। এই স্কিম, এটা আমি ধন্যবাদ জানাবো আমার বক্তব্যের মধ্য দিয়ে মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী স্যার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং আমাদের অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে। এই যে পজিটিভ চিন্তা ভাবনা রাজ্যের মানুষের জন্য কাজ করার জন্য, কোথায় থেকে ওনারা কি চিন্তা ভাবনার মধ্য দিয়ে ওনারা এটা রাখলেন, তার জন্য আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না। তারপরে আরেকটা মানবিক বিষয়, এটা যদিও আমাদের পূর্ববর্তী সদস্যরা বলে গেছেন ওনাদের বক্তব্যের মধ্য দিয়ে, কি মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, অন্তোদয় এবং পিজি যারা রয়েছেন, বিশেষ করে অন্তোদয় ফ্যামিলিভুক্ত যারা, কন্যা বিবাহের জন্য 50,000 টাকা সাহায্য। এটা কি কম? এটা কি মানবিক না? এটা কি মানবিক নয়? প্রকৃত অর্থে মানবিক এটাই, উল্টো পাল্টো কোনো বাজেট নয়, মানবিক বাজেট। তার কারণে আমি বলছিলাম কি আমার ব্যক্তিগত মূল্যায়নে এই বাজেটের বিষয় নিয়ে আমি বলবো। আমার ব্যক্তিগত মূল্যায়নে এই বাজেট মানবিক বাজেট, এটা দ্বিতীয় উদাহরণ। তার মধ্যে আরেকটা বিষয়, মহকুমা ভিত্তিক গণবিবাহ। এটা আমরা যখন বড় বড় রাজ্যে যাই, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, সে সমস্ত জায়গাগুলোতে একটা দৃষ্টান্ত দেখতে পাই কি বহু মানুষ তারা সরকারিও করেন বেসরকারিও করেন, কি গরিব মানুষ যারা যারা পণ না নিয়ে, অর্থাৎ পণ প্রথাকে না মেনে স্বাভাবিক অবস্থায় যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, কিন্তু আর্থিক সমস্যার কারণে সেই অনুষ্ঠান করতে পারেন না, তাদের সাহায্য করার জন্য সরকারি এবং বেসরকারি ভাবে বহু মানুষ এগিয়ে আসেন, সমাজকর্মী, যারা গণবিবাহের মধ্য দিয়ে একসাথে 50 জন 100 জন অর্থাৎ 100 জোড়া 50 জোড়া এভাবে নবদম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এটা একটা মানবিক সাহায্য এটার মাথায় এলো, এবং এটা সেই সমস্ত গরিব যারা যুবক যুবতী বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হতে চায় এবং পণ প্রথাকে মান্যতা না দিয়ে এই যে ব্যবস্থাটা, এটাও একটা মানবিক, সেই গরিব যুগলদেরকে সাহায্য করা। এটা তৃতীয় উদাহরণ মানবিক বাজেটে। চতুর্থ যে মানবিক বাজেটের উদাহরণ যেটাকে নিয়ে আমি বলছি, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা। এটাও কম নয়। 18 বছর পর্যন্ত সরকার তার জন্য, অর্থাৎ কন্যা সন্তানের জন্য 50,000 টাকা এককালীন হিসেবে জমা রাখবে, যার মাধ্যমে 18 বছর পূর্ণ হলে সেই কন্যা সন্তান তার লাভ মানে নিতে পারবে বিভিন্নভাবে, 10 লক্ষ না সামথিং। কিন্তু এই যে উদ্যোগটা, এটা একটা মানবিক উদ্যোগ, তার কারণে এই বাজেট এটা মানবিক বাজেট। এই মানবিক বাজেট কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ বিগত 35 বছরে, 10 বছর প্লাস 25 বছরে দেখতে পায়নি। কাজে এইবার একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং তার শরিক দলের নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকার আমাদেরকে একটা মানবিক বাজেট উপহার দিতে সক্ষম হবে। তার সাথে আমি যদি বলি, এখানে ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার, যেখানে 2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বা বরাদ্দ রাখা হয়েছে। আমরা দেখি বিভিন্ন সময় আমরা বিধায়করা যখন আগরতলাতে থাকি বা ঘরে থাকি, আমাদের নিজস্ব যার যার বিধানসভা এলাকায় থাকি, তখন আমাদের কাছে ফোন আসে, কেন যে বিধায়কজি বা এমএলএ সাহেব এভাবে সম্বোধন করে, কি আপনাকে ফোন করছি, আমি আগরতলা এসেছিলাম, আমার একটা রুমের দরকার থাকার জন্য, একটা রাত্রির জন্য, 2টা রাত্রির জন্য, বিভিন্ন এই বিষয় পরীক্ষা দিতে এসেছি, এই বিষয়ের জন্য এসেছি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য অনেক তার জন্য ব্যবস্থার জন্য অনেক ঘর, যুব আবাস থেকে শুরু করে কুমারী মধুতি হল বিভিন্ন রয়েছে। তারপরেও এই যে ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার, খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করা, এটাও কিন্তু একটা মানবিক বিষয়। কারণ অনেক মানুষ, আমরা সবসময় আসি আগরতলাতে থাকি, কিন্তু একজন লোক, যে লোক সে আমার সামান্য বিধানসভার গোবিন্দবাড়ির মতো জায়গা থেকে আসে, হঠাৎ করে জীবনের জন্য প্রথমবার আগরতলাতে, উনি চেনেন না জানেন না কার কাছে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় থেকে গাড়ি পাওয়া যাবে, এই বিষয়গুলো ওনাদের জানা থাকে না। তার কারণে সরকারের এইরকম দৃষ্টিভঙ্গি, সরকারের এইরকম উদ্যোগ কিন্তু মানবিক উদ্যোগ। তার কারণে এবারের বাজেট
ভারত মাতার নামে, অর্থাৎ এখানেও রাষ্ট্র ভাবনা, রাষ্ট্রকে নিজের মনে করার ভাবনা, রাষ্ট্রকে শ্রদ্ধা করার ভাবনা এখানেও কিন্তু আমাদের সরকার শিখিয়ে দিচ্ছে। এই হচ্ছে ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টারের মাধ্যমে মানবিক বাজেটের উদাহরণ। এখন যেহেতু বলতে হয় আমি জনজাতি সমাজ থেকে বিলং করি, এখানে জনজাতির উন্নয়নের বিষয়ে প্রকৃতপক্ষে জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত বিষয়গুলো এখানে আলোকপাত করা হয়েছে। আর 2 মিনিট আছে, 2 মিনিট স্যার, মাত্র 11 মিনিট বললাম। গতকাল 1 ঘন্টা বলার পরেও আমাদের বিরোধী দল নেতা ওনার যে কাগজের বান্ডেলটা ছিল সেগুলোর উপর ছুঁড়ে মারলো। এটা কিন্তু আমরা কিন্তু দেখলাম গতকাল। থ্যাংক ইউ স্যার। জনজাতি উন্নয়নের ক্ষেত্রে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওয়ার্কশপ টু প্রিজার্ভ এন্ড ডেভেলপমেন্ট কালচার এন্ড ট্রেডিশন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেউ বলবে এটা করে কি লাভ হবে, তারাই বলবে এটা করে কি লাভ হবে যারা জনজাতিদেরকে সামনের দিকে এগিয়ে যেতে পছন্দ করেন না, এবং যারা এই রাজ্যের কৃষ্টি সংস্কৃতি, এই রাজ্যের ইতিহাসকে মান্যতা দিতে চান না। তার কারণেই তো বিগত দিনে দেখেছিলাম আগরতলার বুকে জনজাতিরা যখন মিছিলে আসতেন দাবি দাওয়া করার জন্য, ওনাদেরকে গণপিটুনি দিয়ে কিন্তু ভাগিয়ে দেওয়া হয়েছিল। কার আমলে? অবশ্যই বামপন্থীর আমলে। কিন্তু এখন কি ওনারা বিভিন্ন ভাবে রাজনৈতিক ফায়দা লুটার জন্য, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, লাভ নেওয়ার জন্য জনজাতি দরদ দেখাতে এখানে আসেন এবং জনজাতির বিষয় নিয়ে অনেক কিছু বলার চেষ্টা করেন, যাতে করে নিউজে ওনাদের ব্যাপারে একটা ব্রেকিং নিউজ হয় ওনাদের ব্যাপার নিয়ে, এবং সেই ব্রেকিং নিউজটা দেখিয়ে মানুষের কাছে যাতে যেতে পারেন। কারণ ওনাদের কিন্তু এখন রাস্তা বন্ধ, মানুষ ওনাদের দরজা বন্ধ করে দিয়েছে। সিপিআইএম আসতে পারবে না, বামপন্থীরা আসতে পারবে না। কেন? ওনাদের বিগত দিনে টর্চার, বঞ্চনা এবং বিমাতৃসুলভ আচরণের কারণে। তো তার কারণে কিন্তু মানুষ ওনাদের জন্য রাস্তা এবং দরজা সবকিছু বন্ধ করে দিয়েছে। এখন তাদের কি দরকার? তাদের দরকার সিম্পেথি, তাদের দরকার মায়া কান্না। এগুলো পাঠাই করে, এগুলো হাতিয়ার করে আবার ইলেকশনে যেতে চান না। না, ত্রিপুরা রাজ্যের মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন, এই মায়া কান্নায় আর কাজ হবে না। এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ওয়ার্কশপ যেগুলো হারিয়ে যেতে বসছে, বাঁশি বা অন্যান্য যে সমস্ত মিউজিক ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে ট্রেডিশনাল এই ত্রিপুরা রাজ্যের জনজাতি সমাজে, সেই সমস্ত জিনিসগুলো, সেই সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো আমরা যদি নতুন প্রজন্মকে না শেখাই, সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। কাজে প্রকৃত অর্থে জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি প্রিজার্ভ করা এবং সেগুলোকে ডেভেলপমেন্ট করার বিষয়ে উদ্যোগ নেওয়ার পদক্ষেপ হিসেবে এই যে 3 কোটি টাকার একটা বরাদ্দ রাখা হয়েছে, তার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। এখান থেকে ওনারা শিখিয়ে দিলেন বামপন্থীদেরকে কিভাবে জনজাতিদের প্রতি চিন্তা ভাবনা করতে হয়। সেকেন্ড যে বিষয়টা, রাবার প্ল্যান্টেশন আন্ডার চিফ মিনিস্টার রাবার মিশন, এটা প্রত্যেকটা বছর চলছে। রাবার মিশন আজকের না, প্রত্যেকটা বছর হাজার হাজার জনজাতি পরিবারদেরকে রাবার চাষ করানোর সুযোগ দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার একটা প্রচেষ্টা চলছে আমাদের রাজ্য সরকারের দ্বারা, আমাদের মুখ্যমন্ত্রীর সুউদ্যোগের দ্বারা। কাজে এবারেও 20,745 হেক্টর জমিতে রাবার চাষ করার একটা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে এবং রাবার প্রসেসিং ইউনিট 10টা রাবার প্রসেসিং ইউনিট খোলার একটা অর্থ বরাদ্দ এখানে রাখা হয়েছে। সাথে এসটি হোস্টেল নতুন ভাবে 7টা সৃষ্টি করার প্রাবধান এখানে রাখা হয়েছে। তার কারণে আমি মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই বাজেটের প্রতিফলন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। জয়েন্ট এন্ট্রান্স, নিট, ইউপিএসসি, সিএসসি ইত্যাদি পরীক্ষার জন্য সুপার 100, সুপার 100 আন্ডার মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশন। আমাদের রাজ্য থেকে জনজাতি অংশের মানুষও যাতে নিজেদেরকে, এই রাজ্যকে পরিচালনা করার জন্য নিজের অংশীদারিত্ব যাতে অংশীদার রাখতে পারে এবং নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য আমাদের সরকার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যাতে আমাদের জনজাতি অংশের মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য
কি প্রাবধান? সুপার 100, এখানে 3.10 crore প্রাবধান রাখা হয়েছে। এটাও জনজাতি প্রেম, প্রকৃত অর্থে জনজাতিদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রকৃত উদাহরণ। এই উদাহরণ থেকে আমি অনুরোধ করবো বামপন্থীদেরকে, এখন তো আর সুযোগ নেই, আপনাদের ইচ্ছা থাকলেও আর করতে পারবেন না। যখন আপনাদের সুযোগ ছিল তখন আপনাদের মন মানসিকতা ছিল না, কাজে এখান থেকে কিন্তু শিখতে পারেন। কাজে শেখার জন্য আমার অনুরোধ থাকলো। আমি স্যার আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনি হাত নাড়িয়ে নাড়িয়ে সিগন্যাল দিচ্ছেন, আমি আপনাকে অস্বীকার করতে পারি না আপনার নির্দেশ। কাজেই এতটুকু বলে আমাদের এবারের যে অর্থবর্ষের যে বাজেট 2025 এবং 26, এই বাজেট ত্রিপুরা রাজ্যকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে অনেক অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং তার জন্য এই আমার ব্যক্তিগত মূল্যায়নে এই মানবিক বাজেটকে সর্বাত্মক আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি সাপোর্ট দেওয়ার মধ্য দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। ভারত মাতা কি জয়। মাননীয় সদস্য